আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই বলছি, এই ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী ভিউজ যেগুলো হবে শেয়ারের জন্য সেগুলো হয়। আমার এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী এই ভিডিওটা একটা করে শেয়ার দিবে। আমার আজকের এই কথাগুলো বলার কারণে আমার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। শিক্ষামন্ত্রী ভাবতে পারে যে এরা হয়তো বা শিক্ষার্থীদেরকে উত্তেজিত করতেছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো শাস্তি আমাদেরকে পেতে হয়, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। কি পরিমাণ একটা অমানবিক কাজ হলো আজকে, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। মানে কুমিল্লাতে একটা কেন্দ্রে হাঁটু সমান পানি না, কোমর সমান পানি, কোমর সমান পানি পার হয়ে তারপরে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাচ্ছে। কেন্দ্র যেখানে, কেন্দ্রের চারপাশ দিয়ে কোমর সমান পানি, মানে কি একটা অবস্থা। কোমর সমান পানিতে ভিজে একটা শিক্ষার্থী যখন পরীক্ষার কেন্দ্রে যাবে, তার কি পরীক্ষায় বসার মতো বা পরীক্ষায় ভালোভাবে লেখার মতো কোনো মন মানসিকতা থাকবে? এই শিক্ষার্থীরা যখন এইচএসসি 26 পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, ওর ফ্যামিলি তো বুঝবে না যেভাবে পরীক্ষা দিয়েছিল, তখন এর দায়ভার কি শিক্ষা বোর্ড নিবে? নাকি শিক্ষা বোর্ড এই সমস্ত শিক্ষার্থীদেরকে অতিরিক্ত নাম্বার দিয়ে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে? এর মাঝে ছোট্ট করে একটা কথা বলি, চট্টগ্রাম সহ অন্যান্য যে সমস্ত অঞ্চলে বন্যা হচ্ছে, এই বন্যার পরিস্থিতি বিবেচনায় আমরা দেখেছি যে তেমন কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। আমরা 2024 সালে আমরা পুরো অলওয়েজ আপডেট পরিবার মিলে ফান্ড কালেকশন করে কুমিল্লা, নোয়াখালী, সিলেট সব জায়গাতে আমাদের ত্রাণ পৌঁছে দিয়েছিলাম। আমরা ইনশাল্লাহ এইবার চট্টগ্রামের ক্ষেত্রেও এমন একটা সাহসী উদ্যোগ নিয়েছি, এবং এই উদ্যোগকে তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমরা হয়তো বা নিজে 5 টাকা 10 টাকা সাথে করে নিয়ে চট্টগ্রামবাসীকে হেল্প করতে পারবে না, কিন্তু আমাদের মাধ্যমে যখন একটা বড় ফান্ড কালেকশন হবে, তখন তুমিও এই মহৎ কাজের অংশীদার হবে। সেক্ষেত্রে আমরা ফান্ড কালেকশন করছি আমাদের কাছে বন্যার্তদের জন্য সহযোগিতা পাঠাতে। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যে যতটুকু পারো, যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারো তারা ফান্ড পাঠাও। আমরা বড় রকমের একটা ফান্ড কালেকশন হয়ে গেলে দেন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব, সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবো যাদের আসলেই এই সাহায্যগুলো প্রয়োজন। এইচএসসি লেভেলের একটা পরীক্ষা, আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল, হিসাব বিজ্ঞান ছিল, যুক্তিবিদ্যা ছিল, এই পরীক্ষাগুলো একটা ক্রিটিক্যাল পরীক্ষা। এর জন্য মন মাইন্ড ফ্রেশ রাখতে হবে, ভালো মতো প্রিপারেশন নিতে হবে, যেহেতু গ্রুপ ভিত্তিক সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি এমনিতেই পরীক্ষা নিয়ে নার্ভাস থাকি, তারপরে আমার কোমর সমান পানি পার হয়ে ভিজে পুরে টানা 3 ঘন্টা আমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি। এখানে কারো কোনো কর্ণপাঠ নাই, কারণ কি শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা দিতে হবে, এই জন্য যে কোনো মূল্যে আমি যদি নিজে শেষও হয়ে যাই, তারপর আমাকে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কি কথা বলবো না? আমাদেরকে শাস্তি দেওয়া হবে সেই ভয়ে আমরা চুপ করে থাকবো? একদমই না। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যে কোনো শাস্তি আমরা মাথা পেতে নিতে রাজি আছি। কারণ কি শিক্ষার্থীদের সাথে, এইচএসসি 26 পরীক্ষার্থীদের সাথে আসলেই অন্যায় হচ্ছে। আমরা শিক্ষামন্ত্রীকে আমাদের অনেক ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি যে স্যার একটু বিবেচনা করেন, একটু পরিস্থিতিগুলো বিবেচনা করেন। শুধুমাত্র ফোন দিয়ে জিজ্ঞেস করে একজন বলল বোর্ডের কর্মকর্তা যে না স্যার সব ঠিক আছে, পরীক্ষা নেওয়া যাবে, এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেন না। আপনি একটু নিজে মাঠ পর্যায়ে একটু যাচাই বাছাই করেন। এটা করতে আহামরি কোনো কিছু কষ্ট হবে না, একটু যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তগুলো নেন। একটা শিক্ষার্থী, এইচএসসি 26 ব্যাচের একটা শিক্ষার্থীও বলছে না যে আমরা ভালো পর্যায়ে আছি। এই মুহূর্তে আমি একটু অফিসের বাইরে গেছিলাম, একবারে টোটালি ভিজে গেছি, মাথাটা একদম ভিজা। তো আমার এখানেই এই অবস্থা, যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে, যে সমস্ত অঞ্চলে কেন্দ্রের বাইরে মাঝার সময় কোমর অবধি পানি চলে এসেছে, ওই সমস্ত শিক্ষার্থীদের কি অবস্থা? আমরা কি একবারের জন্য চিন্তা করেছি? আর এইগুলো চিন্তা করে কি একবারের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি? সিম্পল কুষ্টিয়ার ক্ষেত্রে এখানে পানি বাঁধার তো কোনো চান্সই নাই। সেই কুষ্টিয়ায় একটু খেয়াল করে দেখো এখানে কি অবস্থা। একজন শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে যেতে যেতে হঠাৎ করে কোনো একটা গর্তে হয়তো বা পা পড়ে গেছিল, তারপরে পড়ে গেল, টোটালি ভিজে গেছে, পুরো শরীরটা ভিজে গেছে। এখন ওই শিক্ষার্থীটা ওই ভিজা শরীর নিয়ে সে 3 ঘন্টা পরীক্ষা দেবে পরীক্ষার হলে। তার কি পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা থাকবে? আবার যদি পরীক্ষা দেয়ও, কালকে যখন এই শিক্ষার্থীরা অসুস্থ হবে, তখন এর পরীক্ষাটা কে দিবে? এ যে পড়াশুনো করতে পারবে না, এর পড়াশোনাটা কে করে দিবে? অথচ এইগুলোর বিরুদ্ধে কথা বললেই আমরা তখন হয়তো বা দোষী হয়ে যাই, খারাপ হয়ে যাই। কিন্তু শিক্ষার্থীদের নিয়ে কথা বলতেই হবে, কারণ কি এই শিক্ষার্থীদের সাথে আমরা সারা বছর কাজ করি, এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সারা বছর পথ চলি। আমার মোস্ট অফ দ্য টাইম আমি আমার অফিসে এই স্টুডেন্টদের সাথে কাটাই, সেক্ষেত্রে এদের নিয়ে মাস্ট বি আমি কথা বলতে বাধ্য। এখন শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলার সুযোগ থাকলে এই শিক্ষার্থীরা আমাদের কাছে আসতো না, আমাদেরকে বারবার মেসেজ দিয়ে বলতো না যে ভাইয়া কিছু বলেন। যেহেতু আমাদের কাছে আসছে, আমরা তাদের নিয়ে সারা বছর কাজ করি, বড় ভাইয়ের মতো সব কিছুতে তাকে গাইড করি, তো তাদের পক্ষ হয়ে আমরা যে কিছু কথা বলবো এইটা স্বাভাবিক, এইটা মেনে নিতে হবে, এবং এই কথার উপর ডিপেন্ড করে আপনাদের সিদ্ধান্তে কিছু একটা পরিবর্তন আনতে হবে। আজকে যে টোটাল বাংলাদেশের এইচএসসি 26 পরীক্ষার্থীদের সাথে যেটা হলো, এটা কি কোনো একটা মানুষের সিদ্ধান্ত হতে পারে? একজন বিবেক সম্পন্ন মানুষ এরকম সিদ্ধান্ত কি আদৌ নিতে পারে? আমার তো মনে হয় না যে নিতে পারে। যদি শিক্ষামন্ত্রীর যদি নিজস্ব সন্তান পরীক্ষা দিত, সেক্ষেত্রে সে কীভাবে পরীক্ষা দিত? সেও কি কোমর সমান পানি পার হয়ে তারপরে পরীক্ষার কেন্দ্রে যেত? আমার তো মনে হয় না যে যেত, একদমই না।
তাহলে আমরা কেন এই টোটাল বাংলাদেশের শিক্ষার্থীকে আমাদের নিজেদের সন্তান ভাবতে পারছি না? আমরা কেন টোটাল বাংলাদেশের শিক্ষার্থীকে আমার নিজের ভাই বা বোন ভাবতে পারছি না? যে আমি একটু দেখি যে এটা যদি আমার সন্তান হতো তাহলে মাজা সমান পানি পার হয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে সে কোন পরিস্থিতি থাকতো আর কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারতো, এইটা কেন আমরা চিন্তা করতে পারছি না? আমরা যদি এইগুলো নিজেদের উপর দিয়ে চিন্তা করি তাহলে হয়তো বা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের এই খারাপ দিকগুলো আমরা বুঝতে পারবো, বাংলাদেশের শিক্ষার্থীদের এই কষ্টের মুহূর্তগুলো আমরা ফিল করতে পারবো, যেটা আমাদের শিক্ষামন্ত্রী করতে পারছে না, যেটা আমাদের শিক্ষা বোর্ড করতে পারছে না। এখন আজকে যে কাহিনীটা হলো এই সেম কাহিনী কালকেও হবে, পরশু হবে। যতদিন না এই বৃষ্টিপাত বন্ধ হচ্ছে, যতদিন না এই পানি কমছে, যতদিন না বন্যা থেমে যাচ্ছে, ততদিন তো চলতে থাকবে। তাহলে কি প্রতিদিনই আমাদের এই কোমর সমান পানি পার হয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে? আমরা বারবার করে বোর্ডের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি যে প্লিজ শিক্ষার্থীদের ভবিষ্যতের সাথে এইভাবে খেলেন না, প্লিজ শিক্ষার্থীদের দিকটা বিবেচনা করেন, পরিস্থিতি বিবেচনা করে তারপর এমন একটা সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তটা টোটাল বাংলাদেশের জন্য ভালো হবে, টোটাল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জীবনের আগে কখনো পরীক্ষা হতে পারে না, আগে ফার্স্ট তাদের লাইফ, তারপরে পরীক্ষা। শিক্ষামন্ত্রী উচিত ছিল যে এই সকল স্টুডেন্ট তো আপনার নিজস্ব স্টুডেন্ট, আপনি বাংলাদেশে এই সকল স্টুডেন্টদের মাথা, সেক্ষেত্রে সেই স্টুডেন্টদেরকে নিজের সন্তান মনে করে তারপরে তাদের দিকটা বিবেচনা করে সেভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, যাতে কোনো শিক্ষার্থী কোনো বিপদে পতিত না হয়। যারা আজকে বিজেপুরে পরীক্ষার হলে গেল, বিজেপুরে 3 ঘন্টা পরীক্ষা দিল, কালকে যখন এদের জ্বর চলে আসবে বা অসুস্থতায় ভুগবে, এই শিক্ষার্থীরা পরীক্ষার হলে কীভাবে অংশগ্রহণ করবে, কীভাবে পড়াশোনা করবে, এই দিকটা কি বিবেচনা করা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল। আমার মনে হয় যে আজকে যেটা হয়েছে সেটা তো আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাই, কিন্তু পরবর্তীতে যেন এরকম না হয় সেই দিকটাও আমরা বিবেচনা করার জন্য আবারও শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন এরকম অমানবিক সিদ্ধান্ত না নেয়, একটু ভেবে চিন্তে যেন প্রত্যেকটা সিদ্ধান্ত নেয়, যাতে শিক্ষার্থীরা তাদের ফেভারে থাকে, শিক্ষার্থীরা যেন তাদের বিরুদ্ধে না যায়। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে সবার নজরে আসে, সবাই যাতে দেখতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং বোর্ড থেকে যেন সেরকম একটা সিদ্ধান্ত জানানো হয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।